ওকে, তো আজকে গত ক্লাসে তো বেসিক সিলেবাসগুলো নিয়ে আলোচনা করছিলাম, মানে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আসলে কোর্সটাতে করতে যাচ্ছি। আমাদের ওয়েব ডিজাইন, মানে মেইনলি ওয়েব ডেভেলপমেন্টের পার্টগুলো দেখানো হবে। তো আজকে প্রথম ক্লাস। গতগুলো যেগুলো আলোচনা করছি ওগুলো আসলে তেমন এয়া ছিল না, মানে আজকেরটাই হচ্ছে মেইন। আজকে হচ্ছে ওয়েব কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। আসলে দেখা যাবে এই বিষয়ের অনেকগুলো বিষয়গুলো আমাদের এই যে যে কোর্সটা আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড না। রিলেটেড না বলতে মানে আমরা দেখা যাবে যে হুবহুব আমাদের কাজে লাগতেছে না, কিন্তু যেহেতু আমাদের এই ওয়েব ডিজাইন শিখতেছি, এর কোর কনসেপ্ট কিছু আছে যেগুলো মানে কনসেপ্টগুলো অনেকটা নেটওয়ার্কিং থেকে, আর ওয়েবটা কিন্তু নেটওয়ার্কিংয়ের একটা পার্ট। তো সেই জন্য এই বিষয়গুলো আলোচনা করা, যাতে মানে কোথাও ইন্টারভিউ করলে ইন্টারভিউর জন্য এই বিষয়গুলো আসতে পারে। তো সেই জন্য এই বিষয়গুলো জানা জরুরি। খাতা কলম আছে সবার? হ্যাঁ, খাতা কলম থাকলে এই বিষয়গুলো একটু নোট ডাউন করে নিলে সুবিধা হবে। কনসেপ্ট, ওকে। সে তো প্রথমে আমাদের যে দুইটা বিষয় চলে আসে, যে প্রথমে যে দুইটা বিষয় চলে আসে সেটা হচ্ছে ওয়েব সাইট এবং ওয়েব পেজ। মানে ওয়েবসাইট এবং ওয়েব পেজ এই দুটো নিয়েই আমাদের কাজ। আমাদের মূলত আমাদের কোর্সটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন। একটা আমরা ওয়েবসাইট ডিজাইন করব এবং ওইটাকে ডেভেলপ করব। তো ওয়েবসাইট এবং ওয়েব পেজ দুইটাই মানে রিলেটেড, দুইটা রিলেটেড। তো ওয়েব পেজ হচ্ছে আমরা এখন যখন একটা ওয়েবসাইটে যাই, সাপোজ ফেসবুকে যাই, আমরা ফেসবুকে www.facebook.com যাওয়ার পর প্রথমে কি আসে? প্রথমে একটা পেজ আছে, হোম পেজটা আছে। হোম পেজে কী থাকে? হোম পেজে একটা ডিজাইন থাকে, এখানে একটা লগ ইন অপশন থাকে, তারপরে সাইটে একটা রেজিস্ট্রেশনের অপশন থাকে। তো ওইটা হচ্ছে হোম পেজ আসলো। তারপরে যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তখন আর একটা পেজ আসে, তাই না? যখন প্রোফাইলে ক্লিক করি তখন আর একটা পেজ আসে, তারপর সিটিংয়ে ক্লিক করি তখন আর একটা পেজ আসে। এই যে একটা একটা স্পেসিফিক যে পেজগুলো আসতেছে, মানে একটা ক্লিক করলে যে ভিউটা চলে আসে, এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ। মানে একটা পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, যে কোনো একটা সিঙ্গেল পেজকে একটা ওয়েব পেজ বলে। আর ওয়েবসাইট হচ্ছে, আর ওয়েবসাইটে অনেকগুলো পেজের সমন্বয়। মানে যেগুলো যে আমাদের ওই যদি ফেসবুককে বলি যে ফেসবুক একটা ওয়েবসাইট, ফেসবুকে অনেকগুলো পেজ আছে। তারপর আমাদের অফিসের সাইট যদি অ্যাটোবা আইটি বা অ্যাটোবা টেক বা যে কোনো ওয়েবসাইটে যাই, দেখা যায় অনেকগুলো পেজ আছে। এই পেজগুলো সবগুলো পেজের সমন্বয় হচ্ছে ওয়েবসাইট, আর ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ। তারপর দুইটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং। তো বিষয়টা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, বাস্তব উদাহরণ দিয়ে। আচ্ছা, লেখা পরে লিখলেও হবে, আগে এদিকে দেখো। তো বাস্তব উদাহরণ দিয়ে দেখি। মনে করো আমি একটা মার্কেটে একটা দোকান দিতে চাচ্ছি, যে কোনো একটা মার্কেটে আমি একটা দোকান দেবো, কি কসমেটিকের দোকান। আমার রূপের বাজার যেহেতু আছে কসমেটিকের, তো আমরা একটা কসমেটিকের দোকান দিতে চাচ্ছি। তো আমরা কিভাবে, মানে কি দরকার হবে আমাদের? হ্যাঁ, প্রথমে ওই যে যে মার্কেটে আমি দোকানটা দেবো, সাপোজ আমি যদি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দিতে চাই, তো আমাদের একটা দোকানের স্পেস নিতে হবে অবশ্যই। কারণ আমি দোকান যদি স্পেস না নিই, আমার প্রোডাক্টগুলো রাখবো কোথায়? তারপরে আমার দোকানের জন্য একটা নাম দিতে হবে, তাই তো? দোকানের জন্য একটা নাম দিতে হবে। নাম দিলাম, আমাদের যেমন কসমেটিকের নাম আছে ruperbazaar.com, আমরা রূপের বাজার দিলাম। তো যে কোনো নাম দিতে পারি। তো আমি যদি একটা ওয়েবসাইট খুলতে চাই, ওয়েবসাইটটাও একটা আমি দোকানের সঙ্গে তুলনা করতে পারি। আর সেম আছে, এখানে আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমার প্রথমে একটা নাম দিতে হবে যে আমার ওয়েবসাইটের নাম কি হবে। আমার ওয়েবসাইটের নাম হবে ফেসবুক, আমার ওয়েবসাইটের নাম হবে গুগল, বা যে কোনো নাম আমার পছন্দ মতো আমি একটা নাম দেবো। তো সেইটা যে নামটা দেবো আমার ওয়েবসাইটে, সেইটা হচ্ছে ডোমেইন নেম। তারপর আমার যে ওয়েবসাইটে তো অনেক কিছু থাকবে, যেমন আমার দোকান দিলাম, দোকানে কী কী থাকবে? আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো থাকবে, বিভিন্ন প্রোডাক্টগুলো রাখতে হবে, সেইটার জন্য স্পেস রাখতেছি। আমার ওয়েবসাইটেও থাকবে, ওয়েবসাইটে আমার ইমেজ থাকবে, টেক্সট থাকবে, ভিডিও থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। সেগুলোর জন্য একটা স্পেস নিতে হবে। এটা তো আর মানে রুমের মতো স্পেস দরকার না, যেহেতু এগুলো ডেটা, কম্পিউটার ডেটা, অবশ্যই মেমোরি স্পেস দরকার, তাই তো? তো সেই জন্য আমাদের একটা মেমোরি স্পেস নিতে হবে। যেই মেমোরি স্পেসটা নেব বা যে জায়গাটা ব্যবহার করব, সেইটাই হচ্ছে কি হোস্টিং। তাহলে ডোমেইনটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের নাম, যে নামে আমি ওয়েবসাইটটাকে চিনব। আর হোস্টিংটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো রাখার জন্য একটা স্পেস, যে স্পেসে আমি আমার ওয়েবের বিভিন্ন কন্টেন্টগুলো রাখবো।
এখন এখন আমি চিন্তা করি, যদি এখন আমি একটা দোকান দিতে চাচ্ছি, আমার একটা নাম, আমার পছন্দ মতো নাম আমি দিলাম, ওটা তো কিনতে হয় না, না কিনতে হবে? আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিলাম, এখানে তো নামে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, যখন আমি স্পেস নেবো, হোস্টিং নেব, তখন আমার এই স্পেসটা কিনতে হচ্ছে, আমার শপিং কমপ্লেক্স ওই স্পেসটা কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে বুঝলাম না আমার ঠিক আছে, কিন্তু নেম তো আমাদের কিনতে হয় না। এখানে সিমিলারিটি মানে একটু ডিফারেন্ট হচ্ছে সেইটা। আমি একটা নাম দিলাম, সাপোজ সুজা, ও নিজের নামে একটা দোকান দিল, সুজা শু স্টোর, অনেক পপুলার হয়ে গেল। এখন রিয়াদ ও মনে করলো যে না, এর নামটা অনেক পপুলার, আমি ওর নামে একটা খুলি, ওর নামে আর একটা দোকান খুলো, পসিবল কিন্তু, তাই না? কারণ একই নামে দুইটা দোকান খোলা পসিবল, এখানে কেউ রেস্ট্রিকশন দেবে না। কিন্তু আমি যদি ওয়েবসাইটে facebook.com নামে একটা খুলছে, এখন দেখি ফেসবুক জনপ্রিয়, আমি আর একটা ফেসবুক খুলি, পসিবল না। কারণ এখানে একটা ইউনিক হতে হবে নামটা, আর ইউনিক, এই যে ইউনিকনেসটা বজায় রাখার জন্য এর জন্য কাজ করতে হয়, এখানে এর জন্য কাজ করতে সেই জন্য এটা আসলে কিনতে হয়, মানে একই নামে যেন দুইটা না হয়, সেই জন্য এই ডোমেইনটাও কিনতে হয়, আর হোস্টিংটাও কিনতে হয়। আর আমাদের মূলত কাজ কি, এখন আমাদের ডোমেইন নিলাম, হোস্টিং নিলাম, অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ ডিজাইনার আমাদের কি কাজ হবে? আমি যে হোস্টিং নিলাম, আমি হচ্ছে দোকানের স্পেস নিছি, তারপর আমি ডোমেইন নেম দিলাম, আমাদের দোকানের নাম দিলাম। তো এখন দোকানে কোথায় কি থাকবে, কোন সাইটে আমি কসমেটিক রাখবো, কোন সাইটে কোন প্রোডাক্ট রাখবো, আমাদের র্যাক তৈরি করতে হবে, তারপরে গ্লাস দিতে হবে, অনেক কালার করতে হবে, এই সুন্দর ডেকোরেশন করতে হবে না? এই সুন্দর ডেকোরেশনের কাজটাই হচ্ছে ওয়েব ডিজাইনার ডেভেলপার কাজ করে। মানে আমাদের ওয়েবসাইটে ডোমেইন নেম নিলাম, ডোমেইনে হোস্টিং নিলাম, নিয়ে যে সুন্দর ডিজাইনটা আমরা দেখি, সেই ডিজাইনটা তৈরি করবো হচ্ছে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, আমরা সেইটাই শিখবো এখানে। তো নেক্সটে চলে যাই। এই যে এইটা হচ্ছে একটা ওয়েব কনসেপ্ট, মানে একটা ওয়েব পেজ দিলে, যে আমি www.facebook.com দিলাম, ফেসবুকের পেজটাই কেন আসে? ভুলে গুগলের পেজটা আসে না? ভুল হয় না? মানে ভুল তো হতে পারে, কিন্তু এখানে ভুল তো কখনো হয় না। ফেসবুক দিলে তো কোনো দিন গুগলের পেজ আসে না। আর আমি লিখলাম হচ্ছে www.facebook.com, কম্পিউটার তো নাম চেনে না। কম্পিউটারের আমরা নেটওয়ার্কিং থেকে জানি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কমিউনিকেট করতে হলে কি লাগে? আইপি অ্যাড্রেস, তাই তো? যদি কোনো কারণে যদি আমি আইপি অ্যাড্রেস দিতাম, তাহলে না আমি বিশ্বাস করতাম, না তাহলে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি, সেই নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে আমাকে কন্টেন্ট নিয়ে দেবে। আমি দিলাম হচ্ছে ডোমেইন নেমটা www.facebook.com, কিন্তু সে তবু ইন্ডিকেট করতেছে। তো এইখানে যে আমার ডোমেইন নেম দিলাম আমাদের ব্রাউজারে, এবং আমাদের ওয়েব সার্ভার আছে যেখানে আমাদের কন্টেন্টগুলো আছে, এই যে আমরা যে ইমেজ যেগুলো রাখলাম আর কি, সেগুলো আছে। তখন যখন কোনো ইউজার একটা ব্রাউজারে টাইপ করে, তখন কি করে, ব্রাউজার তো সার্ভারে রিকোয়েস্ট করবে যে এই পেজগুলো দেন, আমার দেখান। তখন ওই ওয়েবসাইট, ওই যে সার্ভার সেই পেজগুলো পাঠাই দেবে, ব্রাউজার সেটা শো করবে। কিন্তু আমি দিলাম কি, ডোমেইন নেমটা www.facebook.com, এই নামে তো কাউকে সার্ভার খুঁজে বের করা সম্ভব না, কারণ দরকার হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এই জন্যই এই যে মানে ব্রাউজার থেকে ওয়েব সার্ভারের রিকোয়েস্টের মাঝে আর একটা সার্ভার কাজ করে, সেটা হচ্ছে ডিএনএস সার্ভার, ডোমেইন নেম স্পেস, ডিএনএস সার্ভার। আমাদের নেটওয়ার্কিংয়ে কিন্তু ছিল এই কীভাবে ওয়েব অ্যাপ্লিকেশনটা কাজ করে, এটা নিয়ে একটা কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় আসে, আমাদের মনে আসছিল। তো ডিএনএস সার্ভার তখন কি করে, যখন কোনো ইউজার ব্রাউজার থেকে কোনো একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট দেয়, তখন সর্বপ্রথম কি করে, সর্বপ্রথম ওই সাইটের নামটা নিয়ে রিকোয়েস্টটা চলে যায় কোথায়? ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে কি করে, ডিএনএস সার্ভার কি থাকে, ডিএনএস সার্ভারের কাছে থাকে কোন ডোমেইনের জন্য কোন আইপি অ্যাড্রেস। ধরলাম ফেসবুকের জন্য একটা আইপি অ্যাড্রেস আছে, মানে দেখলেই বুঝবো, যে ওই যে কমান্ড প্রম্পটে পিং লিখে ডোমেইন নামটা দেই, দেখা যাবে আইপি অ্যাড্রেসটা দেখতে পাবো। আর ফেসবুকের আইপি অ্যাড্রেসটা কি, মানে ডোমেইন নেমটা অ্যাকচুয়ালি একটা আইপি অ্যাড্রেসেই ধারণ করে রাখে, কিন্তু এটা ভেরিয়েবলের মতো নাম থাকে। তো যখন আমি দিলাম facebook.com দিলাম, তখন কি হচ্ছে, রিকোয়েস্টটা তো চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারে। তো ডিএনএস সার্ভারে যাচ্ছে, ডিএনএস সার্ভারে কি বলে, আমাদের ওয়েবসাইট বলে যে আমার কাছে একজন ব্যক্তি এই ওয়েবসাইটটা দেখতে চাচ্ছে, কিন্তু আমি তো এই ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস জানি না, তো আমার আইপি অ্যাড্রেস হলে আমি ওয়েব সার্ভারে কমিউনিকেট করতে পারবো। তো ডিএনএস সার্ভার সে রিকোয়েস্ট করে, ভাই আমার আইপি অ্যাড্রেসটা দেন। তো ডিএনএস সার্ভার কি করে, ডিএনএস সার্ভারের কাজ ওইটাই, ওর কাছে থাকে ডোমেইন নেম থাকে এবং আইপি অ্যাড্রেস থাকে, যে ডোমেইনে কোন আইপি অ্যাড্রেস ও ওইটা বলতে পারে। তখন কি করে, ডিএনএস সার্ভার অনেকগুলো থাকতে পারে, সে একটা একটা করে চেক করে দেখে কোন সার্ভারে এই ডোমেইনের জন্য আইপি অ্যাড্রেসটা আছে। যখনই সে ডোমেইনের জন্য আইপি অ্যাড্রেসটা পেয়ে যায়, ওইটা ব্রাউজারকে রিটার্ন করে দেয়, তাই কম্পিউটারকে রিটার্ন করে দিল। তখন কি হলো, এখন আমি আইপি অ্যাড্রেসটা পাইলাম, তাই তো, একটা আমার ডোমেইন ছিল, ডোমেইনের আইপি অ্যাড্রেসটা আমি পাইলাম।
এখন আমি সার্ভারকে রিকোয়েস্ট করতে পারবো, কারণ এখন আমি জানি সার্ভারকে, কেন সার্ভারকে তো আইপি অ্যাড্রেস দ্বারা চেনা হয়। তখন কি করে, তাহলে ব্রাউজার কি করে, ডিরেক্ট তখন ওই আইপি অ্যাড্রেস দ্বারা সার্ভারকে রিকোয়েস্ট করে দেখার জন্য যে আমার এই পেজটা, ব্রাউজারে যে পেজটুকু দেখতে চাচ্ছে, যে জায়গাটুকু দেখতে চাচ্ছে, সেই জায়গাটুকু দেখার জন্য সে রিকোয়েস্ট দেয়। তখন ওয়েব সার্ভার কি করে, ওই যে হাইপার টেক্সট বলি বা যে কন্টেন্টগুলো দেখতে চাচ্ছে সেগুলো ব্রাউজারে পাঠায় দেয়, ব্রাউজার ওগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। যে এটা একটু মানে ইম্পর্টেন্ট বিষয়, মানে যে কোনো সময় এতে আসতে পারে, ইন্টারভিউতে আসতে পারে। একটু দেখাই, পেইন্টে দেখি, ধরলাম এইটা হচ্ছে আমাদের ব্রাউজার, তারপরে এইটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার, এইটা ডিএনএস সার্ভার, এইটা ডিএনএস সার্ভার, বড় হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের মেইন সার্ভার যেখানে ফাইলগুলো থাকে। তো সর্বপ্রথম কি করে, সর্বপ্রথম করে এইখান থেকে সে এখানে একটা রিকোয়েস্ট দেয় দেখানোর জন্য যে এই যখন আমরা কোনো একটা ওয়েবসাইট দেবো তখন কি করে ডিএনএস সার্ভারের রিকোয়েস্টটা চলে যায় ডিএনএস সার্ভারে। তারপর কি হয়, ডিএনএস সার্ভার কি করে আইপি অ্যাড্রেস দেয়। তো এটাকে যদি আরেকটু এইভাবে করি, এই পাশে রিকোয়েস্টটা ওখান থেকে আসে, আর একটা হচ্ছে এই পাশে এখান থেকে টেক্সট না, এইটাতে আমরা কি দিই, ডোমেইন নেম, ডোমেইন নেম দিয়ে ডোমেইন নেম দেওয়ার রিকোয়েস্ট দেই এইখানে। আর তারপরে আমরা এইটাতে কি পাই, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তাহলে এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্রাউজার, আর এইটা হচ্ছে কি ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার, আর এইটা হচ্ছে আমাদের সার্ভার, মেইন সার্ভার। যখন ব্রাউজারে রিকোয়েস্ট দিলাম কোনো একটা ওয়েবসাইটের জন্য, রিকোয়েস্ট দিলাম ডিএনএস সার্ভারে, ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা দিল, তখন আমরা কি করব, তখন ডিরেক্ট আমি ওই সার্ভার, সাপোজ ধরলাম যে এই সার্ভারের আইপি অ্যাড্রেসটা, মানে এই যে আইপি অ্যাড্রেসটা পেলাম সেটা এই সার্ভারে। এখন সার্ভার অনেকগুলো থাকতে পারে, ডিএনএস সার্ভার অনেকগুলো থাকতে পারে। তো এখান থেকে তখন এই ডিরেক্ট এই সার্ভারে আমি রিকোয়েস্ট দিতে পারবো যে আমার একটা রিকোয়েস্ট আছে, ওইটা দেখাতে হবে, তো তখন ওইটা শো করবে। তো এইটাতে দেখালাম, রিকোয়েস্ট দিলাম, তখন কি করবে, আমারে হাইপার টেক্সটগুলো পাঠাই দেবে, হ্যাঁ, যেগুলো আমরা আসলে HTML CSS যেগুলো তৈরি করব। তো আমরা এই আইপি অ্যাড্রেস রিকোয়েস্ট দিলাম এবং ওই কন্টেন্টগুলো পাইলাম, এবং কন্টেন্টগুলো কী হবে, ব্রাউজার তখন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমাদের ওয়েব রিকোয়েস্টটা কীভাবে কাজ করে এই বিষয়টা ক্লিয়ার, তো মানে একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য। ওকে, দেন আমাদের চলে আসতেছে ইউআরএল। ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে ডোমেইন নেমটা, আমাদের একটু আগে আলোচনা করলাম না, ডোমেইন নেম হোস্টিং, এই যে ডোমেইন নেমটা আছে ওইটাকে ইউআরএল বলে। ইউআরএল এর পূর্ণরূপ কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো পরবর্তী আসতেছি আরও। তো এই যে এখানে আমি এক্সাম্পল কিছু ইউআরএল এর, যেমন http://www.atovait.com অথবা https://www.facebook.com, এগুলো হচ্ছে কি ইউআরএল বা ডোমেইন, মানে ডোমেইনের যে নামটা ফুলটাকেই ইউআরএল বলে। তো এটাকে আমি যদি ডিভাইড করি কয়টা অংশ পাওয়া যাচ্ছে, এই যে এইটা একটা অংশ, তারপরে www একটা অংশ, আর বাকিগুলো আর একটা অংশ। তো প্রথমে আমরা ফার্স্টে পাচ্ছি কি HTTP বা HTTPS, তারপরে সেকেন্ড অংশটা হচ্ছে www, তারপর থার্ড অংশটা হচ্ছে আমাদের নামটা। এখন এটা হতে atovait.com হতে পারে, atovait.net হতে পারে, facebook.com হতে পারে, google.com, বাকি যে কোনো ওয়েবসাইটের নাম হতে পারে। এর পরবর্তী শেষে যে .com.net, এইটারও মিনিং আছে। .com.net দ্বারা বোঝাচ্ছে এটা টপ লেভেল ডোমেইন, এটা হতে পারে সাব ডোমেইনও হতে পারে। বিভিন্ন অনেক ওয়ার্ডপ্রেস, তারপর ব্লগ স্পটে কিন্তু ব্লগ তৈরি করা যায়, যেমন হতে পারে যে atovait.blogspot.com, এটা কিন্তু একটা টপ লেভেল ডোমেইন, এটা একটা হচ্ছে সাব ডোমেইন, মানে একটা ডোমেইনের সাব। আর যখন ডিরেক্ট .com .net .org এগুলো থাকতেছে, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। কিন্তু মেইনলি এই যে বাকি নামটা যেটা আছে ওইটা ডিফারেন্ট হবে, আর বাকি প্রথমে দুইটা HTTP www এই দুইটা
মানে প্রত্যেকটা ডোমেনের সাথে কমন থাকবেই। তো প্রথমে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপিএস। তো এইচটিটিপির পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই বিষয়টা একটু মানে ভেঙে ভেঙে চিন্তা করি। শেষ থেকে প্রথমে আসি প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি, রুলস। নেটওয়ার্কিং আছে না, প্রোটোকল ইজ এ সেট অফ রুলস দ্যাট গিভেন ডেটা কমিউনিকেশন। মানে ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশনের কিছু নিয়ম নীতি, অবশ্যই যেহেতু আমাদের ডাটা কমিউনিকেশনের কাজ, নেটওয়ার্কিং কাজ, অবশ্যই কিছু নিয়ম নীতি ফলো করবে। তো প্রোটোকল হচ্ছে নিয়ম নীতি। তাহলে এটা আসলে কিছু একটা নিয়ম নীতি, কোনো কিছুর নিয়ম নীতি, যেহেতু সামনে কিছু আছে অবশ্যই কোনো কিছুর নিয়ম নীতি। তারপর সেকেন্ডটা কি আছে? ট্রান্সফার। ট্রান্সফার মানে কি? স্থানান্তর, মানে একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়া বা একখান থেকে আরেকখানে স্থানান্তরের নিয়ম নীতি। তাহলে আমরা একটু বুঝলাম যে কোনো কিছু একটা স্থানান্তরের নিয়ম নীতি, মানে কোনো কিছু ট্রান্সফারের নিয়ম নীতি। তারপর হাইপার টেক্সট। হাইপার টেক্সট এখন তাহলে একটু বুঝতেছি, তাহলে এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার, মানে হাইপার টেক্সটকে ট্রান্সফারের নিয়ম নীতি হাইপার টেক্সট। তো এখন হাইপার টেক্সটটা কী জিনিস? হাইপার টেক্সটটা হচ্ছে ওয়েব পেজে বা ওয়েবসাইটে যে টেক্সটগুলো থাকে না, যা কিছু আছে সবগুলো হাইপার টেক্সট। এখন যে আমি ওয়েবসাইট ব্রাউজ করি, ওয়েবসাইট ব্রাউজ করলে ফেসবুকের নাম, বিভিন্ন ইমেল, ফর্ম কিছু সবগুলো হাইপার টেক্সট। বিশেষ করে আরও ভালোভাবে দেখা যায় যে কোনো ওয়েব পেজে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স করলেই দেখা যায় যে মানে অনেকগুলো HTML কোডিং টোডিং চলে আসে, ওইগুলো হাইপার টেক্সট। তাহলে মেইনলি বোঝাচ্ছে যে ওই যে কোডিংগুলো, হাইপার টেক্সটগুলো যেগুলো আমাদের ব্রাউজারে দেখাচ্ছে, তো সেইগুলো এই ট্রান্সফারের নিয়ম নীতি। তো ট্রান্সফার কোথা থেকে হয়? অবশ্যই সার্ভার থেকে ক্লায়েন্টে চলে আসে। তো আমাদের মেইন যে হোস্টিংয়ের সার্ভার থেকে, ওই সার্ভার থেকে কি আসে? আমাদের যে ব্রাউজার বা ক্লায়েন্টের পিসিতে চলে আসে। এই যে চলে আসতে তো ট্রান্সফার হচ্ছে, তাই না? তো এই কিছু এর দ্বারা বোঝাচ্ছে যে হাইপার টেক্সটগুলো মানে ওয়েব সার্ভার থেকে বা মানে মেইন সার্ভার থেকে ক্লায়েন্টের পিসিতে ব্রাউজারে কিছু নির্দিষ্ট প্রোটোকল মানে নিয়ম নীতি অনুসরণ করে চলে আসে। সে যে যেমন তেমন করে চাইলেই আসলো এমন না, সে নির্দিষ্ট প্রোটোকল ফলো করেই আসে। আর এর সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে HTTPS। জাস্ট ওইটাই, মানে ও নির্দিষ্ট প্রোটোকল ফটোকলে হাইপার টেক্সটগুলো আসে, এর সঙ্গে কিছু আছে সিকিউর, মানে এর মাঝে কিছু সিকিউরিটি আছে। মানে ও আগেরটা ছিল প্রোটোকল ফলো করে, কিন্তু এটার চাইতে এইটা সিকিউর, মানে এটাতে কি করে বিভিন্ন কানেকশনগুলো ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। ইনক্রিপশন হচ্ছে এইরকম, ধরি আমি একটা নাম দিলাম যে এ, আর তোমাদের বলে দিলাম যদি আমি 105 বলি তোমরা বুঝে নিবি যে এটা একটা ইনক্রিপশন হলো। আমি এর অধীনে কিন্তু এ না, মানে অন্য একটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু আমি বুঝতেছি যে আসলে এইটা মানে এইটা। মানে সমান মানে করে অনেকে যদি চিঠি লিখতে চায় যে আমি যারে চিঠি লিখবো সে বুঝবে, অন্য কেউ বুঝবে না, এই রকম বিষয়গুলো করা যায়। যদি এমন হয় যে এ মানে 1, বি মানে 2, সি মানে 3, তো এখন যদি আমি 1, 2, 3 দিয়ে কোনো মেসেজ লিখি, তাহলে ওটাকে কনভার্ট করলে আমি মেসেজটা পাবো না। তো সেম অ্যাজ এইরকম ইনক্রিপশন বিষয়টাও এইরকম। ইনক্রিপশন কি করে? আমাদের যে রিয়েল টেক্সট থাকে বা রিয়েল নাম্বার থাকে, ইনক্রিপ্ট করে অন্য একটা বানাই দেয়, পরবর্তী আবার ডিক্রিপ্ট করে আগেরটাতে ফিরে পাওয়া যায়। এইটাই হচ্ছে ইনক্রিপশন। তো এইখানে কি করে, মানে সিকিউরিটির সময় যে কানেকশন হয় এখানে ইনক্রিপশন ব্যবহার করে, আর কানেকশনটা অনেক মানে সিকিউর থাকে। HTTP এটা কানেকশনটা সিকিউর না, আর HTTPS হচ্ছে কানেকশনটা সিকিউর। তো সামনে আর একটা বিষয় একটু চলে গেছে, সেই ডোমেইন হোস্টিংয়ে। ডোমেইন হোস্টিংয়ে বিষয়টা একটা বললাম না যে ডোমেইন নাম থাকে, কিন্তু অরিজিনালি সে চেনে আইপি অ্যাড্রেস। কিন্তু নাম দেওয়ার কারণটা কি? আমি আইপি অ্যাড্রেস দিলেই তো হতো, তাহলে আমার নাম আর DNS সার্ভারের প্রয়োজন হতো না। এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নাম হচ্ছে মনে রাখা সম্ভব, মানে ইজি। যদি আমি www.facebook.com ইজিলি মনে রাখা যাচ্ছে কিন্তু, তাই না? যদি এমন হতো যে আমি এমনি একটা আইপি অ্যাড্রেস বলি, যদি এটা ফেসবুকের আইপি অ্যাড্রেস না, 192.168.100.15 দিলাম, এইরকম একটা আইপি অ্যাড্রেস, কয়টা আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা সম্ভব হবে? এই ফেসবুক দিলাম, গুগল দিলাম, বহুত নাম। আসলে এইরকম মানে না বুঝে মুখস্থ করার মতো বিষয়টা, এটা কিন্তু সহজে মনে থাকবে না। এই জন্যই অ্যাকচুয়ালি ডোমেইন নেম, না আইপি অ্যাড্রেসটা মনে থাকবে না, সেই জন্যই ডোমেইন নেম দেওয়া, ফলে ইজিলি মনে থাকবে সবারই। তো ইউআরএলটা বুঝছি তো, তাই না? তাই HTTPS চলে গেল। তারপর হচ্ছে www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েব মানে কি? WEB ওয়েব মানে কি? ওয়েব মানে হচ্ছে মাকড়সার জাল।
মাকড়সার জাল কীরকম থাকে, এই যে এরকম কানেকশন থাকে না, এইরকম এভাবে এভাবে বিভিন্ন মানে একবার চতুর্দিকে দিয়ে কানেক্টেড। তো মাকড়সার জাল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড মানে কি বিশ্ব বিস্তৃত, সারা বিশ্ব বিস্তৃত মাকড়সার জালের মতো কানেক্টেড আছে, মানে বোঝাচ্ছে যে আমি সারা বিশ্বের যে কোনোখানেই পাবো, মাকড়সার জালের মতো কানেক্টেড মানে কি সবখানেই পাবো, তাই না? আর এইটাকে যদি আমি একটু চিন্তা করি, তো সবাই একটু ইমাজিন করো, চিন্তা করলে বিষয়টা মাকড়সার জাল হয়ে যাবে। এই যে ইন্টারনেটটা, সবাই চিন্তা করে চাঁদে চলে যাও, চাঁদে চলে গেলাম, পৃথিবীতে কিছু নেই, শুধু পিসিগুলো দেখতেছি, শুধু পিসিগুলো দেখি। এখন যদি আমার পিসির সঙ্গে ওর পিসি কানেক্টেড, অবশ্যই নেট আছে, যেহেতু আমি মেসেজ করতে পারছি ফেসবুকে, স্কাইপে, অবশ্যই কানেক্টেড আছে, কানেকশন না থাকলে তো মেসেজ করা যাবে না, ওর পিসির সঙ্গে কানেক্টেড। এখন যদি আমি চিন্তা করি উপর থেকে শুধু বাসায় পিসিগুলো দেখা যাচ্ছে এবং ইন্টারনেট কানেকশন যেহেতু ওয়্যারলেস আছে না, আমি মনে করলাম ওটা একটা কানেকশন কল্পনা করলাম, তাহলে কি দেখা যাবে যে পিসিগুলো সবাই সবার সঙ্গে কানেক্টেড, মানে পুরো পৃথিবীটা কিন্তু এই কানেকশনের জাল দ্বারা মানে বিস্তৃত হবে, মানে কানেকশনটা দিয়ে জড়াই নিল, মনে হয় যে একটা মাকড়সার জালের মতো পেঁচাই নিছে আর কি পৃথিবীটারে। তো সেই রকম এই জন্য এই যে ওয়েব মানে যে মাকড়সার জাল বোঝাচ্ছে, মাকড়সার জালের মতো। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে আমি যে ডোমেনটা ব্যবহার করলাম, এটা HTTP একটা কানেকশন নির্দিষ্ট প্রোটোকল ফলো করলো এবং ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত, সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত আছে। আমি যদি সাইটটা আমার বাংলাদেশে তৈরি করি, কোনো আমেরিকার যদি কোনো ব্যক্তি চায় যে আমি ওই সাইটটা ব্রাউজ করবো, সেই আমেরিকা থেকে ব্রাউজ করতে পারবে, মানে পুরো পৃথিবী বিস্তৃত থাকবে ওয়েবটা। ওকে, আর আদার্স যে অংশটা থাকে পরবর্তীতে বললাম, এই যে নামটা, এটা আমাদের নির্দিষ্ট নাম, আমাদের যে আইপি অ্যাড্রেস থাকবে ওই আইপি অ্যাড্রেসের স্পেসিফিক আমাদের যে নামটা হবে সেই নামটা, এখন আমি যে নাম দেবো সেই নামেই হবে, আমার পছন্দ মতো নামটা আর কি। এটা হলো আমাদের ইউআরএল বা ডোমেইন। তারপর এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা কাজ করবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবো। তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে হলে বা ওয়েব ডিজাইনিংয়ের কাজ করতে আমাদের কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কিছু শিখতে হবে, যেগুলো দিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। এর জন্য সর্বপ্রথম যে বিষয়টা আছে সেইটা হচ্ছে HTML হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাও একটু ভাঙাই দেখি, প্রোটোকলের মতো যেভাবে দেখলাম। তো ল্যাঙ্গুয়েজ এটা একটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ আমার মানে বাংলা ইংলিশ এরকম ল্যাঙ্গুয়েজ না, এটা যেহেতু কম্পিউটারে কাজ করতেছি অবশ্যই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ দ্বারা কী করে নির্দিষ্ট কোনো কাজ করা হয়, তাই তো? প্রোগ্রামিং এটা একটা ল্যাঙ্গুয়েজ না, এটাতে আমরা কোনো কাজ করতেছি। তো এই যে এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো মার্ক মানে কি চিহ্নিত করা বা নির্দিষ্ট করা, মানে এটা বুঝলাম যে আসলে সে এমন কিছু বোঝা যাচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করার ল্যাঙ্গুয়েজ, মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কোনো কিছুকে নির্দিষ্ট কোনো মার্ক করার ল্যাঙ্গুয়েজ, মানে কোনো কিছুকে মার্ক করা, যে মার্কার কলম কি মার্ক করে না, এইরকম কোনো কিছু। তো কি মার্ক করার ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট। তা হাইপার টেক্সট আগে বুঝলাম, হাইপার টেক্সট ওয়েব পেজে, আমাদের ওয়েব পেজে যাবতীয় যত টেক্সট আছে, যা লেখাগুলো আছে, প্যারাগ্রাফ আছে, ইমেজ আছে, সবগুলোই হাইপার টেক্সট। তাহলে HTML কি করে আমাদের ওয়েব পেজে যে কন্টেন্টগুলো থাকবে এটাকে মার্ক করবে, মানে মার্ক করার ল্যাঙ্গুয়েজ, মানে HTML এর কাজেই এইটা। যদি আমি একটা ওয়েব পেজ কল্পনা করি, ওয়েব পেজে কি আমাদের একটা হেডলাইন থাকতে পারে না, একটা প্যারাগ্রাফ থাকলো না, এটাকে আমি হেডলাইন হিসেবে চিহ্নিত করলাম, এটা যে হেডলাইন এটা চিহ্নিত করতে হবে না, এটা তো মার্ক করতে হবে হেডলাইন হিসাবে, তো এটা একটা মার্ক। তারপরে একটা নির্দিষ্ট লেখা আছে ওটা আমার প্যারাগ্রাফ, তো এটাকে প্যারাগ্রাফ হিসেবে মার্ক করতে হবে, তো এইটাও আমাদের একটা মার্ক করতে হবে। তো এটা মার্ক করলাম। তারপরে কি একটা লেখাকে আমি লিঙ্কিং করলাম, যে এটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে বা এটাতে ক্লিক করলে আর একটা পেজে চলে যাবে, তো এটা একটা এটাকে লিঙ্ক হিসেবে মার্ক করলাম। এটা কি কোনো লজিক্যাল কাজ করলাম? কোনো লজিক্যাল কাজ নয়, কিন্তু কোনো অ্যারিথমেটিক কাজ, যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু নেই, কোনো লজিক্যাল কাজ নেই, শুধু চিহ্নিত করা, শুধু মার্ক করে দিলাম যে এইটা লিঙ্ক, এইটা ইমেজ, এইটা প্যারাগ্রাফ, এইটা লিস্ট, মানে বিভিন্ন যে বিষয়গুলো আছে ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্টগুলো, সেগুলোকে কি আমরা মার্ক করব। মার্ক করার জন্য কি ব্যবহার করব? HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন এরপরে HTML জানার পর যখন আমরা HTML শিখলাম, যে HTML পারি, যে HTML দ্বারা আমরা আমাদের ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্টগুলোকে আমরা মার্ক করতে পারতেছি, আমরা হেডলাইনকে হেডলাইন হিসেবে মার্ক করতেছি, প্যারাগ্রাফকে প্যারাগ্রাফ লিঙ্ক করতেছি, তারপরে ইমেজ অ্যাড করতেছি, ভিডিও অ্যাড করতেছি, ফর্ম অ্যাড করতেছি, এগুলো মানে পারতেছি। তারপরে কি করতে হবে? CSS এর পুনরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট, মানে এটা একটা স্টাইল শিট, মানে কোনো কিছু স্টাইলাইজড করার জন্য, মানে স্টাইল করার জন্য
মানে অ্যাট্রাকটিভ করার জন্য, সুন্দর করার জন্য একটা শিট ব্যবহার করা হবে সিএসএস। সিএসএসের কাজটা হচ্ছে ওইটা যে আমরা এইচটিএমএল দ্বারা যেগুলোকে মার্ক করলাম মানে কি একটা জাস্ট স্ট্রাকচার কাঠামো তৈরি করলাম, কিন্তু এটাকে আরও সুন্দর করতে হবে না, মেকআপ করতে হবে না, সেই সেই বিভিন্ন প্রকার মেকআপের কাজগুলো, বিভিন্ন সুন্দর করার কাজগুলো করবো আমরা সিএসএস দ্বারা। যে আমরা করব এখানে ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তারপরে বিভিন্ন লেফট রাইট করে সাজাই নেব, তারপরে কোনোটাকে শো করব, কোনোকে দেখাবো না, আরও অনেক সুন্দর আছে, মানে অনেক বাটনগুলো তৈরি করব। তো কি হলো, আমরা এইচটিএমএলে যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটাকে অ্যাট্রাকটিভ করার জন্য বা আরও সুন্দর করার জন্য কি ব্যবহার করব, সিএসএস। তো নেক্সটের স্লাইডটা দেখি। এইটা দেখলে একটু মানে বোঝা যায় যে আসলে সিএসএস দ্বারা কি করা হয়। এইচটিএমএল দ্বারা এইরকম একটা মানে এই যে এইচটিএমএল একটা বডি দেখা যাচ্ছে, একটা কঙ্কাল, মানে এখানে কি আছে, হেড আছে, বডি আছে, জাস্ট একটা স্ট্রাকচার লেয়ার, মানে একটা মানে কঙ্কাল তৈরি করা হচ্ছে। তো এই কঙ্কালটাকে কি করলাম, এই কঙ্কালটাকে এবার শার্ট পরাইলাম, প্যান্ট পরাইলাম, শু দিলাম, বিভিন্ন মানে মেকআপ দিয়ে, বিভিন্ন চুল টুল দিয়ে অনেক সুন্দর একটা তৈরি করা হলো। তো মানে কাজটা কিন্তু এইরকমই, আমরা ওই এইচটিএমএল দিয়ে কি করবো, এইচটিএমএল দিয়ে জাস্ট এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে নেবো যে এইখানে এখানে ওখানে এখানে এলোমেলো, মানে অ্যাট্রাকটিভ না। তারপরে কি করব, সিএসএস ব্যবহার করবো, সিএসএস ব্যবহার করে এটাকে সুন্দর করব, এটাতে কালার দেবো, বিভিন্ন সাইটে সরাবো, তারপর কি করব, বিভিন্ন স্পেস দেবো, প্যাডিং মার্জিন দিয়ে। দেখা যায় যে আমাদের এইচটিএমএল ব্যবহার করেন, দুইটা লেখা পাশাপাশি হয়ে গেছে, তো ওর মাঝে একটু গ্যাপ দিয়ে মানে সুন্দর করে রিপ্রেজেন্ট করবো আর কি। আর যত সুন্দর রিপ্রেজেন্টেশনটা এটার মানে সিএসএস এর উপর ডিপেন্ড করে। এইচটিএমএল দ্বারা শুধু স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে, সিএসএস দ্বারা ওটাকে সুন্দর রিপ্রেজেন্ট করতে হবে। দুইটাই ইম্পর্টেন্ট, কারণ এই এইচটিএমএল ছাড়া তো সিএসএস কাজেই হবে না, কাজেই করবে না। এইটা দিয়ে সুন্দর রিপ্রেজেন্ট করবো। তো আমরা গতকাল কিন্তু বলছিলাম যে এইচটিএমএল সিএসএস দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো সেই ক্ষেত্রে যদি একদিন দেখবো কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, তো সেক্ষেত্রে কীভাবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা তৈরি করা যাবে বা কীভাবে সুন্দর করা যাবে, সেই কাজগুলো এখানে এই এইচটিএমএল সিএসএস দ্বারা করবো। তো সিএসএস এর আরও কিছু অ্যাডভান্স বিষয় আছে সিএসএস 3-র, সেটা হচ্ছে এই যে রেসপন্সিভ ডিজাইনের জন্য। দেখা যায় একই বিষয় যদি আমি ছোট ডিভাইসে আসি দেখা যাবে, আবার বড় ডিভাইসে দেখা যাবে না। অনেক কিছু হয়, অনেক কিছু দেখা যায় আমার ডেস্কটপে অনেক কিছু দেখতেছি, তো এই ছোট মোবাইলে চলে আসলাম, দেখা যায় অনেক কিছু নাই হলো কই গেল। তো এই বিষয়গুলো এখানে ম্যানেজ করা যায়। আর এইচটিএমএল5 তো অনেক পাওয়ারফুল এখন, মানে এর সঙ্গে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা যায়। জাভা স্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল5 দিয়ে গেম তৈরি করা হয়। গেম মানে কত বড় পর্যায়ের, জাভা স্ক্রিপ্টের সঙ্গে আছে, তো ওই জন্য অনেক কিছু করা যায়। তো এই এইচটিএমএল সিএসএস, এরপরে যেটা আছে জাভা স্ক্রিপ্ট। তো ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের বিষয় থেকে আমরা যেটা জানছি গত ক্লাসে আলোচনা করছি, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের বাহ্যিক যেটা দেখা যাচ্ছে, মানে যেটা হচ্ছে ব্রাউজারে কাজ করে, আর ব্যাক এন্ড হচ্ছে যেটা সার্ভারে কাজ করে, মানে যেটা কোড সার্ভারে কাজ করে আউটপুটটা আমাদের ব্রাউজারে চলে আসে সেইটা। এখন আমরা পরবর্তী দেখব যে পিএসপি আছে যেটা সার্ভারে কাজ করার জন্য। তো আমরা সার্ভারে কাজ করার জন্য পিএসপি ব্যবহার করলাম, কিন্তু তো আমাদের এমন প্রয়োজন হতে পারে যে আমাদের ব্রাউজারেই কিছু প্রোগ্রামিং কাজ করতে হবে। এমন হলো যে আমরা ব্রাউজারে কিছু যোগ বিয়োগের কাজ করব, মানে কিছু ম্যাথমেটিক্স কাজ করব বা কিছু অ্যানিমেশন তৈরি করব, এই টাইপের যে কাজ করতে হতে পারে, তাই না? তো এখন ব্রাউজারে যে আমাদের প্রোগ্রামিং দরকার সেইটার জন্য ব্যবহার করা হবে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট কী করে, জাভা স্ক্রিপ্ট ডিরেক্টলি ব্রাউজারে রান হতে পারে, ব্রাউজার জাভা স্ক্রিপ্টকে কম্পাইল করে রান করতে পারে। তো জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কি করব, বিভিন্ন ব্রাউজার বেস যে কাজগুলো আছে, অ্যারিথমেটিক যদি গাণিতিক কাজগুলো থাকে সেগুলো করব। এর পাশাপাশি বিভিন্ন স্লাইডার দেখি না আমরা, স্লাইডার আছে, বিভিন্ন অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। আগে অনেক ফ্ল্যাশ ব্যবহার হতো কিন্তু বেশি, এখন কিন্তু ফ্ল্যাশ আর ততটা বেশি ব্যবহার হয় না। এখন জাভা স্ক্রিপ্ট HTML5 দিয়েই এই অ্যানিমেশন, CSS3 দিয়ে অ্যানিমেশনগুলো তৈরি করা হয়। তো জাভা স্ক্রিপ্টের ফলে যে ডিজাইনগুলোকে আরও অ্যাট্রাকটিভ করা যায়, তারপর আরও সুন্দর করা যায়। দেখো যে আরও এগুলো বিষয় আছে, অনেক ওয়েবসাইটে দেখি নিচে আসলে দেখা যাচ্ছে যে ডিপগুলো মনে হয় সাইড থেকে চলে আসলো। তো এই টাইপের এটা CSS দিয়েও করা যায়। তা জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা এই স্লাইডারগুলো করব, বিভিন্ন অ্যানিমেশন করব, তারপর আমাদের ওয়েবসাইটটাকে আরও অ্যাট্রাকটিভ করব।
তো জাভাস্ক্রিপ্ট কি হচ্ছে, ফ্রন্ট এন্ডের জন্য একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তারপর আমাদের আসতেছে হচ্ছে পিএসপি। পিএসপির পূর্ণরূপ কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। তো প্রথম যখন পিএসপি আবিষ্কার করা হয়, পিএসপি আসার মূল কারণটা হচ্ছে কি, মানে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য। তো প্রথম যখন ওয়েবসাইট তৈরি করতো তখন তো স্ট্যাটিক HTML CSS দ্বারা স্ট্যাটিক একটা ওয়েবসাইট তৈরি করতো সুন্দর। তো প্রথম যখন পিএসপি তখন তো ধারণা আইডিয়া হতে পারে যে আমাদের ডাইনামিক প্রয়োজন হতে পারে। তো প্রথম যেই কাজটা করে পিএসপি, যে কাজটার জন্য পিএসপি হয় সেটা হলো, যদি এখন সকাল হয় সে অটোমেটিক মেসেজ দেবে গুড মর্নিং ওয়েবসাইট, যদি বিকেল হয় গুড আফটারনুন, দুপুর হলে গুড নুন, রাত হলে গুড নাইট। তো এটা তো স্ট্যাটিক না, ডাইনামিক, তাই তো? টাইম নিতে হবে, টাইমের ওপর ক্যালকুলেশন কাজ করতে হবে। তো এই কাজটা করার জন্য প্রোগ্রামিং সি, মানে পিএসপি কিন্তু সি দিয়ে তৈরি, তো এই প্রোগ্রামিং সি দিয়ে কিছু স্ক্রিপ্ট তৈরি করে পিএসপির ডেভেলপার। তো তখন কি হয়, ওই যে পিএসপি ডেভেলপার ওই যে স্ক্রিপ্ট তৈরি করলো, তারপর ধীরে 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 বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতেছিল। তো অ্যাড করতে করতে তো যেহেতু অনেকটা একটা ল্যাঙ্গুয়েজের মতো হয়ে গেল যে অনেক কিছু করা যায়, তখন কী করলো যে ওই স্ক্রিপ্টগুলোকে একটা নাম দিল পিএসপি পার্সোনাল হোম পেজ। মানে পার্সোনাল হোম পেজকে মানে ডাইনামিক করার জন্য পিএসপি ব্যবহার করা হয়, তখন পার্সোনাল হোম পেজ ছিল। কিন্তু ধীরে 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 কাজ করতে করতে পিএসপিটা এমন পর্যায়ে চলে আসলো যে একটা মানে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করতেছে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা আছে সব কিছুই পিএসপিতে কাজ করা যায়, পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ডেটাবেজ অ্যাক্সেস সব কিছুই আছে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট সবই আছে। তো সেজন্য আবার নামটাকে চেঞ্জ করা হয় পরবর্তীতে, মানে পার্সোনাল হোম পেজের লিমিটেড হয়ে যায়, তারপরে ওটাকে চেঞ্জ করে কি হয়, হাইপারটেক্সট প্রি প্রসেসর। তো হাইপারটেক্সট প্রি প্রসেসর দ্বারা বোঝাচ্ছি এটা প্রসেস করে তৈরি করে, মানে হাইপারটেক্সট তৈরি করে। পিএসপির মূলত কাজ হচ্ছে হাইপারটেক্সট তৈরি করা, কিন্তু সে হাইপারটেক্সটেই তৈরি করবে। কারণ আমরা হাইপারটেক্সট মানে কি, আমরা ব্রাউজারে রিকোয়েস্ট দিলে যে কোডগুলো দেখা যায় পিএসপি তো ওগুলোই দেয়, তাই না? যদি আমরা ব্রাউজারে হাইপারটেক্সট ছাড়া অন্য কিছু দেখতে পারবো? অন্য কিছু তো দেখতে পারবো না, হাইপারটেক্সটগুলোই দেখবো। তো পিএসপি কী করে, হাইপারটেক্সটগুলো তৈরি করে। যেমন মনে হয় যে 10টা লুপের ভিতরে আমরা একটা HTML দিলাম, যে অনেকগুলো HTML শো করতেছে। মানে এই যে মেইনলি সার্ভারের যে কাজগুলো, মানে আমাদের সার্ভার এন্ডে যে কাজগুলো হয়, ব্যাক এন্ডের যে কাজগুলো হয়, সেইগুলো করার জন্য পিএসপি ব্যবহার করব। এখানে থাকতে পারে বিভিন্ন অ্যারিথমেটিক কাজ, বিভিন্ন লজিক্যাল কাজগুলো, ডাটাবেজে অ্যাক্সেস, ডাটাবেজে ডাটা রাখা, তারপরে ডেটাবেস থেকে ডাটা রিট্রিভ করা, ডিলিট করা, এই কাজগুলো আমরা পিএসপি দিয়ে করব। তো পিএসপি, তো আমাদের ওয়েব সার্ভারে কিন্তু পিএসপি ডিরেক্টলি রান হবে না, কারণ ওয়েব সার্ভার পিএসপিকে তো চেনে না। যদি ডিরেক্ট HTML CSS হয় তো HTML CSS কী করবে, তো HTML CSS করবে, HTML CSS তো চেনেই, ব্রাউজার বোঝেই, তখন সার্ভারে HTML CSS পাঠাই দেবে। তো এখানে একটু কাজ আছে, একটু এখানে গিয়ে দেখি এটাকে। এইটা হচ্ছে আমাদের সার্ভার, তাই না? এটা আমাদের ব্রাউজার। যদি কোনো একটা ওকে, যখন একটা পেজ দেখার জন্য আমাদের ব্রাউজার সার্ভারে রিকোয়েস্ট দেবে, তখন সার্ভার চেক করবে কি এই ব্রাউজারে সব কি HTML টেক্সট নাকি পিএসপি টেক্সটও আছে। যদি সবে HTML টেক্সট হয়, সে তো জানাই যে আমার ব্রাউজারে HTML বোঝে, তাই তো? তখন তো HTML যদি ব্রাউজারে HTML পাঠাই দেয়, তাহলে তো ব্রাউজার ওইটাকে দিয়ে একটা সুন্দর ভিউ তৈরি করে দিতে পারবে, তাই না? যদি কোনো কারণে ওই পেজের মাঝে আমরা যে পেজটা সেট, ওই পেজের মধ্যে পিএসপি কোড থাকে, ব্রাউজার তো আর পিএসপি কোড বোঝে না। পিএসপি কোড বোঝে না, কারণ ব্রাউজার কি বোঝে, সে শুধু HTML CSS বোঝে আর জাভাস্ক্রিপ্ট বোঝে, সে অন্য কিছু বোঝে না। তো তাহলে আমার কি করতে হবে, আমাদের পিএসপি কোডটাকে কি করতে হবে, পিএসপি কোডটাকে HTML CSS বানাই ব্রাউজারের কাছে পাঠিয়ে দিতে হবে, তাই তো? তাহলে ব্রাউজার বুঝবে, তাছাড়া তো ব্রাউজার বুঝবে না। তাহলে কি করতে হবে, আর আমাদের যে সার্ভার আছে, সার্ভারে বিভিন্ন সার্ভার ব্যবহার করব আমরা, অ্যাপাচি সার্ভার ব্যবহার করব, ইনজিনেক্স সার্ভার আছে। তো অ্যাপাচি সার্ভার কি করে, সার্ভারও পিএসপি বোঝে না। তো সার্ভারও এখন কি করবে, তো এই জন্য এখানে ব্যবহার করা হয় পিএসপি ইন্টারপ্রেটার। বুঝলাম, এই জায়গায় আমার আছে পিএসপি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি,
ইন্টারপ্রেটার, মানে ইন্টারপ্রেটার আর কম্পাইলার একই জিনিস। এটা কি করে, মানে যে কোনো প্রোগ্রামিং কোডকে এই মেশিন কোডে রূপান্তর করে, এটা ট্রান্সফার করে, কনভার্ট করে। ইন্টারপ্রেটার দোভাষীর মতো বলা আছে, যে এক ভাষা থেকে আরেক ভাষায় কনভার্ট করে, একটা থেকে আরেকটাতে কনভার্ট করে। যখনই সার্ভারে তো অনেক পেজ থাকবে, সার্ভারের মাঝে অনেক পেজ থাকবে না, এখানে সার্ভার দিলাম, এখানে অনেক পেজ আছে। যখন কোনো একটা পেজ দেখা যাবে যে এই পেজটা আমাদের পিএসপি আছে, তখন কি করে সার্ভার বলে ওই পিএসপি ইন্টারপ্রেটারকে বলে যে ভাই আমাদের কাছে একটা তো পেজ আছে, পিএসপি পেজ আছে, কিন্তু আমি তো পিএসপি বুঝি না, আপনি আমার এই পিএসপিটা একটু ট্রান্সলেট করে দেন, HTML CSS বানাই দেন। তো তখন কি করে পিএসপি সার্ভার কি করে, সার্ভার পিএসপি এই যে ইন্টারপ্রেটার আছে যে, তো পিএসপি ইন্টারপ্রেটারকে রিকোয়েস্ট করে যে পিএসপি ইন্টারপ্রেটার আমাকে এটাকে কি করে দেন, এই কনভার্ট করে দেন। কনভার্ট করে কি দেবে, অবশ্যই HTML CSS দেবে। তো রিকোয়েস্ট করে পিএসপি ইন্টারপ্রেটার কি করে, পিএসপি ইন্টারপ্রেটার দেয় হচ্ছে কি দেয়, HTML CSS কোড। ওই পিএসপি কোডটা যদি নির্ভুল থাকে, মানে কোডে যদি ইরোর না থাকে বা কোডে কোনো প্রবলেম না থাকে, তো করে ওই কোডটাকে ইন্টারপ্রেট করে, মানে কম্পাইল করে ওর জন্য একটা কি দেয়, HTML CSS কোড দিয়ে পাঠাই দেয় সার্ভারের কাছে। সার্ভার তখন কি করে ওই HTML CSS কোডটুকু ব্রাউজারের কাছে পাঠাই দেয়, এই যে ব্রাউজারের কাছে পাঠাই দিল। এটা হচ্ছে কাজের ওয়ার্ক ফ্লোটা, মানে একটু মানে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো বুঝতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ব্রাউজার। তো ব্রাউজার থেকে কি করলাম, আমরা একটা নির্দিষ্ট পেজ দেখার জন্য সার্ভারে রিকোয়েস্ট করলাম। সার্ভারে তো অনেকগুলো পেজ আছে, এখন সার্ভার কি করবে, সার্ভার কি দেখবে যে এই পেজটা শুধু HTML CSS নাকি পিএসপি আছে। যদি HTML CSS হয়, সে কি করবে, ডিরেক্টলি ওইটাকে ব্রাউজারে দিয়ে দেবে, মানে কারণ ব্রাউজারে HTML CSS বোঝে। আর যদি দেখে যে এর মাঝে পিএসপি কোড আছে, তখন সে কি করবে, পিএসপি ইন্টারপ্রেটার থাকে, ওই জন্য পিএসপিও সেট আপ দিতে হবে। তো পিএসপি ইন্টারপ্রেটারকে বলবে যে ভাই এই কোডটুকু আমাকে ট্রান্সলেট করে দেন, এই কোডটুকু আমার যে ব্রাউজার বোধগম্য কোডে পরিণত করে দেন। তখন যদি পিএসপি ইন্টারপ্রেটার কোডটুকু নেবে, নিয়ে দেখবে যদি কোডটুকু নির্ভুল থাকে বা কোডে কোনো প্রবলেম না থাকে, তাহলে ওর জন্য সে একটা HTML CSS জেনারেট করবে, হাইপার টেক্সট জেনারেট করবে। হাইপার টেক্সট তৈরি করে এই যে সার্ভারকে পাঠাই দেবে। তো পিএসপি ইন্টারপ্রেটার বা পিএসপি মূলত কী কাজ করতেছে, হাইপার টেক্সটেই তো তৈরি করতেছে, তাই না? ও তো আউটপুট হিসেবে হাইপার টেক্সটেই দেয়। তো হাইপার টেক্সট তৈরি করে সার্ভারকে দিচ্ছে, সার্ভার ওইটা ব্রাউজারকে দিয়ে দিচ্ছে, তো ব্রাউজার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তো পিএসপিটা এভাবে কাজ করে সার্ভারে। তো এখানে আসতেছি, এর সঙ্গে আবার MySQL থাকবে, নেক্সটে আসতেছি। তো এখন স্লাইডে যাই। ওকে, তো পিএসপি তো ক্লিয়ার মোটামুটি কেন ব্যবহার করবো। তো আমরা তো পিএসপি যখন সময় আসবে তখন তো পিএসপি আরও ডিটেলস আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের ডেটাবেস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ডাইনামিক ওয়েবসাইটের জন্য। সাপোজ আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, তো ওয়েবসাইটটা যখন ডাইনামিক ওয়েবসাইট হবে তখন তো এখানে অনেক ডেটা থাকবে, তাই না? এখানে দেখা যাবে যে আমাদের সাপোজ এমন একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই স্টুডেন্ট ইনফরমেশন আমরা ইনসার্ট করব, একজন সে ইনসার্ট করতে টিচারদের ইনফরমেশন ইনসার্ট করব। তো এই যে ডেটাগুলো হচ্ছে, অনেক প্রকার ডেটা আছে, এই ডেটাগুলো তো আমাদেরকে কোথাও রাখতে হবে, তাই না? আমি যদি ডেটাগুলোকে কোথাও না রাখি তাহলে আমরা দেখবো কীভাবে? তো এই ডেটাগুলোকে কোথাও রাখার জন্য বা ডেটা আমার স্টোর করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেটাবেস। তো ডেটাবেসে আমরা কি করব, ডেটা রাখবো। আর ডেটাবেসে অপারেশন বেশি না, কয়েকটা অপারেশন হয়। নাম্বার হচ্ছে ইনসার্ট করা, যেহেতু আমাদের ডেটাবেস আছে এখানে আমাদের ডেটা তৈরি রাখতে হবে, সো ওখানে আমরা কি করব, ডাটা ইনসার্ট করলাম। তারপর কি হতে পারে, আমি ইনসার্ট করলাম, মনে হলো যে আমি কিছু ভুল ইনসার্ট করছি বা পরবর্তী দেখা যায় যে ডেটা চেঞ্জ হয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, ডেটাটা আপডেট করতে হবে। তো ডেটা ইনসার্ট করলাম, আবার ডেটাকে আপডেট করলাম। তারপরে আমার কি প্রয়োজন হতে পারে, যে আমি ডেটাগুলো ইনসার্ট করছি বা আপডেট করছি, এগুলো আমরা শো করাবো। তো শো করার জন্য ভিউ করতে হবে, সিলেক্ট করে ভিউ করলাম। আর একটা কী করতে পারি, আমরা ডেটাতে বেস থেকে মুছে ফেলতে পারি বা ডিলিট করতে পারি। তো এই চারটাই অপারেশন হয় মূলত। তো ডেটাবেসটা কেন ব্যবহার করা হয়, ডেটা স্টোরের জন্য। মানে ডেটা ওখানে আমরা প্রয়োজনে ডেটা রাখবো, ডেটা মুছে ফেলবো, ডেটা আপডেট করব, আমাদের বিভিন্ন যে ডেটাগুলো নিয়ে আমরা ওয়েবসাইটে কাজ করব। এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে MySQL। এটা হচ্ছে SQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো MySQL একটা SQL বেস ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা SQL কমান্ড লিখে সব কাজ করতে পারবো। SQL করছি না, সিলেক্ট ফ্রম টেবিল নেম
এই যে ডিলেট ফাউন্ড মানে এই যে এসকিউএলগুলো ওই এসকিউএল বেস, মানে নো এসকিউএল ডেটাবেস আছে যেখানে এসকিউএল ব্যবহার করা যায় না। তো এইটা হচ্ছে একটা এসকিউএল বেস ডেটাবেস। তো আমরা ব্যবহার করবো হচ্ছে কি মাই এসকিউএল। এখন এ কাজ করবে কি সরাসরি পিএসপির সঙ্গে কাজ করবে, মানে পিএসপি তো এই ডেটাবেসটাকে হ্যান্ডেল করবে, এই ডেটাবেস থেকে ডেটা রাখবে, সব কিছু কাজ করবে। তাহলে ওই যে চিত্রতে দেখলাম না পিএসপি ইন্টারপ্রেটার কাজ করে, তাহলে এই মাই এসকিউএলটা কীভাবে কাজ করে সেইটা দেখি। এই যে এইটা হচ্ছে আমাদের পিএসপি ইন্টারপ্রেটার, তাই না? এখন আমাদের এখানে তো একটা ডেটাবেস আছে, তো ধরলাম যে এই যে এইটা হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার, এটা হচ্ছে মাই এসকিউএল। এইটা হচ্ছে আমাদের মাই এসকিউএল সার্ভার। তো এখানে বিভিন্ন ডেটাগুলো রাখবো। এখন পিএসপি কোড, এখানে পিএসপি ইন্টারপ্রেট হওয়ার সময় পিএসপি কোড, এখন পিএসপি চেক করবে বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন কাজ করবে। যদি আমি যোগের কাজ দিই সে যোগ করবে, বিয়োগের কাজ থেকে বিয়োগ করবে, ভাগের কাজে ভাগ করবে, সে বিভিন্ন কাজ করবে না। এখন এখান থেকে যদি আমি বলি যে ডাটাবেজের অ্যাক্সেসের কোনো কমান্ড দেই পিএসপিতে, যদি পিএসপিকে বলি যে ডাটাবেজে ইনসার্টের একটা কমান্ড আছে, সে কী করবে, এই ডেটাবেজে কানেক্ট হয়ে ওই ডাটাবেজে ডাটাটা ইনসার্ট করবে। আর যদি পিএসপিতে মানে এই যে ডেটাবেজের কাজগুলো কিন্তু পিএসপিতে হবে, যে যদি আমি পিএসপির কোডের মাঝে যদি ডাটাবেজে একটা আপডেটের কমান্ড দেই, এসকিউএলে আপডেট কমান্ড দিলাম, তাহলে কী করবে, সে ডেটাবেজে আপডেট করে দেবে। যদি এমন হয় যে একটা সিলেক্ট কমান্ড দেয় যে কোনো ডাটা আমি দেখতে চাচ্ছি, তখন কী করবে পিএসপি এখান থেকে সিলেক্ট করে ডাটাটা নেবে, নেওয়ার পর যেহেতু ওর কাছে ডাটা ওই ডাটাটাকে হাইপার টেক্সট বানায় এই যে সার্ভারকে দিয়ে দেবে। তখন কী হবে, সার্ভার আবার এইটা ব্রাউজারে দিয়ে দিলে তখন ব্রাউজারে ভিউ হবে। তো মেইনলি কী কাজটা করে পিএসপি, এই যে ডাটাবেসকে রিপ্রেজেন্ট করবে পিএসপি। তো এইখান থেকে ডাটাবেস থেকে ডাটা নেবে, ডাটা নেওয়ার পর সেইটাকে মানে যে প্রসেস যে অপারেশন দেবো, মানে যে কমান্ড দেবো সেই কমান্ড অনুযায়ী সে কাজ করবে। যদি ইনসার্টের কমান্ড দেয় ইনসার্টের কাজ হবে, আপডেটের কমান্ড দিলে আপডেট কাজ হবে, ডিলিট যে কমান্ড দেবো সেই কমান্ডে কাজ হবে। তো সিলেক্টের কমান্ড দিলাম, এই কমান্ড অনুযায়ী কাজ করলো এবং একটা ডেটা রিটার্ন করবে। ইনসার্ট আপডেটে তো আর রিটার্ন করতে হবে না, ডেটা দেবে না, তাই না? ডিলিটেও তো আর ডেটা দেবে না। যদি সিলেক্ট করি তাহলে একটা ডেটা দেবে। তো তাহলে কি হচ্ছে, ডেটাটা পিএসপি নিয়ে নেবে, পিএসপি নিয়ে ওইটাকে আবার হাইপার টেক্সট বানায় কোথায় দেবে, পেজে দেবে, পেজ থেকে ব্রাউজারে চলে আসবে। তাহলে ফ্লোটা কি হচ্ছে, যদি একটা পেজে ডেটাবেস থাকে বা ডেটাবেজের অ্যাক্সেস থাকে, কাজ থাকে, তাহলে কি হবে, ব্রাউজার প্রথমে ওই পেজটা অ্যাক্সেস করার জন্য সার্ভারে রিকোয়েস্ট দেবে। সার্ভার দেখবে যে পিএসপি কোড, সার্ভার তো পিএসপি বোঝে না, সে পিএসপি ইন্টারপ্রেটারকে দেবে এইটা কাজটা করে দাও। পিএসপি এখন কাজ করতে করতে দেখলে এখানে একটা ডাটাবেজের কাজ আছে, তখন সে কী হবে, ডাটাবেজের সঙ্গে কানেক্ট হবে, ডাটাবেস থেকে কানেক্ট হয়ে তার অপারেশন করবে, করার পর যদি সে ডাটা পায় বা সিলেক্ট কোয়েরি হয়, সে ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে নেবে আবার ওইটাকে হাইপার টেক্সট বানায় এটা দেবে, টেক্সটটা সার্ভারে ফেরত দেবে। সার্ভার ওই পেজের মধ্যেই পাইলো, তখন ওই পেজ থেকে সে ব্রাউজারে সেন্ড করে দেবে, তখন ব্রাউজারে ওইটার সুন্দর ভিউ তৈরি হবে। তো যদি আমরা একটা পিএসপি কোড দিয়ে যে ব্রাউজার দেখি, তাহলে এর ব্যাকএন্ডে এই স্টেপে কাজগুলো হচ্ছে। বিষয়টা ক্লিয়ার, মানে একটু ডিপলি চলে যাচ্ছে। দেখা যায় যে এত কিছু পরবর্তীতে কাজের ক্ষেত্রে হয়তো বোঝাই লাগবে না, কিন্তু এই বিষয়গুলো লাগতে পারে, কারণ আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন কি, কিন্তু আপনার প্রসেসটা কীভাবে কাজ করে সেটাই জানেন না, তাহলে কি ডেভেলপার হলেন, তাই না? এইটা হচ্ছে সেই বিষয়, মানে একটা ফান্ডামেন্টাল বিষয়। যেমন কম্পিউটারের বাইনারি 0 1 দ্বারা কাছে, এই বিষয়গুলো যদি আমি একটা কোনো কাজ করতে চাই, আমার এগুলো জানার দরকার আছে, জানার দরকার নেই। কিন্তু এই বিষয়টা ওই রকম, না জানলেও আমি কাজ করতে পারবো, কিন্তু জানলে আমার বিষয়টা আমি কোড থেকে বুঝলাম আসলে কোনটা কে কীভাবে কাজ করতেছে, আসলে জানা দরকার। কারণ এই বিষয়গুলো যে কোনোখানে ইন্টারভিউতে আসতে পারে, যে কোনো ইন্টারভিউতে বলতে বলে যে আপনার ওয়েব ডেভেলপার, আসলে বলেন তো ওয়েবটা কীভাবে কাজ করে। আমি facebook.com দিয়ে সার্চ দিলাম, কেন আমার কাছে ফেসবুক চলে আসলো, এটা বেসিক কোশ্চেন করতে পারে ইন্টারভিউতে। সেই হিসেবে তো এই বিষয়গুলো মানে জানা থাকা দরকার। তো এই হচ্ছে ওয়েব সার্ভারের পিএসপি অ্যাপ। এখানে আমাদের অ্যাপাচি সার্ভার, এটা একটু লিখে দিই। এখানে হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে আমাদের সার্ভার, এটা হচ্ছে পিএসপি ইন্টারপ্রেটার, এটা হচ্ছে মাই এসকিউএল ডাটাবেস। তো এইভাবে কাজ করলো। ওকে, তো এই হলো আমাদের ফ্রম বিগিনিং, এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ।
তারপরে কোনো কোশ্চেন, এই যে এতক্ষণ যেগুলো একটু মানে এটা গ্লান্সে বলি। ওয়েব কনসেপ্ট তো বললাম, ওয়েবসাইট, ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে একটা পেজ, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজের সমন্বয়। ডোমেন হোস্টিং, ডোমেনটা হচ্ছে আমাদের নাম, হোস্টিং হচ্ছে যে স্পেসে রাখবো সেটাই। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। http://www.facebook.com বা google.com। তো https, তারপর HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CS ক্যাসকেডিং স্টাইলশিট, জাভাস্ক্রিপ্ট। তারপরে সার্ভার সাইড স্ক্রিপ্টিং, মানে পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে ফ্রন্ট এন্ড স্ক্রিপ্টিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর একটা হচ্ছে ডেটাবেস ব্যবহার করবো, সেটা মাইএসকিউএল। তো এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে কোনো কিছু বিষয়, মানে এটার বিষয়ের মধ্যে কোনো কিছু একটা যদি মানে বুঝতে কোনো সমস্যা থাকে তো যে কোনো কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইএসকিউএলের যে কাজগুলো হবে, মাইএসকিউএল ইনসার্ট, আপডেট, ডিলিট সবগুলো পিএসপির মধ্যে হবে। মানে HTML দ্বারা তো আর আমি ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে পারবো না, মানে ডাটাবেজ কানেক্ট করতে হবে পিএসপি। তো সেই জন্য কী ধর পিএসপি যে আমরা শুরু করবো, পিএসপি লিখবো, যখন পিএসপি লিখলেই সুবিধা বোঝা যাবে। তো পিএসপি কোডের মাঝে এই ডাটাবেজের কানেকশনের কোডগুলো আছে, যেমন ওই যে করছিলাম না জাভাতে, তারপর অবজেক্ট প্রোগ্রামিং, ওই এই যে ওডিবিসি দিয়ে কানেক্ট করতে হয়, সেই রকম জাস্ট কানেক্ট করবো, কানেক্ট করে সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, আর এই যে পিএসপি দিয়ে ডাটাবেজে কানেক্ট দেবো, তারপর সিলেক্ট করবো ডাটাবেজ, তারপর টেবিল সিলেক্ট করে অপারেশন কাজ করবো। হ্যাঁ, পিএসপি কোডিংয়ের মাঝেই মাইএসকিউএল ব্যবহার হবে, পিএসপির সঙ্গেই। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, না ওই যে মোবাইল ভিউ বিভিন্ন রেসপন্সিভ যে ডিজাইনটা, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, মেইনলি এটা CSS দ্বারা করা হবে, CSS3 দ্বারা। মিডিয়া কোয়েরি আছে, তো CSS3 মিডিয়া কোয়েরি ব্যবহার করে ওটা করা হবে। আর আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, বুটস্ট্র্যাপ ব্যবহার করলে ওখানে অটোমেটিক সব তৈরি করা আছে, অটোমেটিক হয়ে যাবে, অত টেনশন করার দরকার নেই।